আপনি বিদেশ থেকে যখন কোনো পণ্য আমদানি করতে যাবেন, দেখবেন সরকার আপনার ওই পণ্যের উপরে কাস্টমস ডিউটি আরোপ করেছে, অথবা সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করেছে, অথবা রেগুলেটরি ডিউটি, অথবা ভিন্ন ভিন্ন নামে অসংখ্য ধরনের ডিউটি আপনার উপরে ইম্পোজ করে দিয়েছে। আবার আপনি লোকাল মার্কেটে বা ডোমেস্টিক মার্কেটের কথা যদি চিন্তা করেন, দেখবেন যে এ বলতেছে এই এত টাকা ভ্যাট দিতে হবে, এ বলছে এত টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। আবার ইন্টারন্যাশনাল নিউজ পেপার গুলো যখন পড়বেন, তখন দেখবে বলছে এই সরকার আমাদের উপর ট্যারিফ ইম্পোজ করেছে, এ ওর উপরে অত টাকা ট্যারিফ ইম্পোজ করেছে। মানে এই যে শুল্ক বা কর, এই কনসেপ্টটা দেখেন কত রকমের নাম। বর্ডারে গেলে একরকম নাম, ডোমেস্টিক মার্কেটে গেলে একরকম নাম, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এক এক রকম নাম। মানে আমাদের কনফিউশন কিন্তু এখান থেকে চলে আসে যে আসলে কোনটা কি, কেন এতগুলো নাম দেওয়া হচ্ছে। আজকে আমি চেষ্টা করব যে এই পুরা কনসেপ্টটা আপনাদের সাথে এমন ভাবে ডিসকাস করার, যাতে করে আজকের ক্লাসের পর এই রিলেটেড ইকোনমিক টার্মিনোলজি গুলো নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন না থাকে। চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। মনে রাখবেন, ট্যাক্স বা কর এই জিনিসটা কি? এটা হচ্ছে সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে আরোপিত যে অর্থ, সেটাকে বলা হচ্ছে কর। কারণ সরকার বাধ্যতামূলকভাবে আরোপিত অর্থ কোথায় কোথায় আরোপ করতে পারে, সেটা কোনো ব্যক্তির উপর করতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের উপর করতে পারে। সে নানা ক্ষেত্রে, সে যে কোনো জায়গায়, আয়দা সে বর্ডার দিয়ে কোনো পণ্য আসছে, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে করতে পারে, বা ডোমেস্টিক মার্কেটে হতে পারে, করতে পারে সরকার কিছু অর্থ আরোপ করতে পারে যে না এটা দিতেই হবে। এই সব কিছুর মনে রাখবেন আমব্রেলা টার্ম বা মাদার টার্ম বলেন বা ফাদার টার্ম বলেন, সে হচ্ছে ট্যাক্স বা কর। মানে এই ট্যাক্সটাকে যদি আপনি ভাগ করেন, ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে যে কি ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স জিনিসটা কি, এটা নামের মধ্যে উত্তর আছে। ডিরেক্ট ট্যাক্স মানে হচ্ছে সরকার যখন বাধ্যতামূলক ভাবে আরোপ করতেছে যে এই অর্থ দিতে হবে, সেটা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের উপর হবে। যদিও ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি নিজেই নিজের পকেট থেকে অর্থ দিয়ে দেয় সরকারকে যে এই যে অর্থ নিয়ে নাও, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে ডিরেক্ট ট্যাক্স। আর যদি এমন হয় ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সে নিজের পকেট থেকে অর্থ না দিয়ে সেই অর্থটা সুকৌশলে অন্যের উপরে চাপিয়ে দিয়েছে, অন্যের উপরে বাইপাস করে দিয়েছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তো এই হচ্ছে মোটা থেকে ট্যাক্সকে ক্লাসিফাই করলে দুইটা ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এখন একটু আমরা উদাহরণ সহ আলোচনা করি, আস্তে আস্তে আমরা ডিপে প্রবেশ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। সেটা হচ্ছে কি সরাসরি যার উপর সরকার ইম্পোজ করবে তার পকেট থেকে দিতে হবে, কোনো উপায় নাই। এই ডিরেক্ট ট্যাক্স গুলোর ভিতরে প্রমিনেন্ট কিছু ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করি। এটার ভিতরে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেগুলো একদম প্রমিনেন্ট, সেগুলো নিয়ে আজকে ক্লাস আমরা ডিসকাস করবো। যেমন প্রথম হচ্ছে যে ইনকাম ট্যাক্স। মানে ধরেন আমি একজন চাকরিজীবী, আমি ধরেন সারা বছর পরিশ্রম করে বছর শেষে একটা টোটাল মিলে একটা আয় করি। সরকার বলছে ঠিক আছে, তুমি যে আয় করছো, তোমার আয়ের উপরে এত টাকা ধার্য করা হলো ট্যাক্স, এটা তোমার দিতেই হবে। একটা স্ল্যাব করে দেওয়া আছে বাংলাদেশে, জানেন যে এত টাকা হলে এত টাকা দিতে হবে, এত টাকা ইনকাম হলে এত টাকা দিতে হবে। তো ধরেন আমার স্ল্যাব অনুযায়ী আমাকে বলছে এই টাকা তোমাকে দিতেই হবে। ভাই আমার আর কোনো উপায় নাই, আমার পকেট থেকে নিয়েই সেই টাকাটা সরকারকে পে করতে হচ্ছে। সো এইটাকে বলছি ডিরেক্ট ট্যাক্স, মানে আমি ডিরেক্টলি পে করছি। আরেকটা উদাহরণ যদি দিই, প্রমিনেন্ট উদাহরণ ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের হচ্ছে কর্পোরেট ট্যাক্সের কথা যদি বলি, যেমন ধরেন ব্র্যাক ব্যাংকের কথা বলি। ব্র্যাক ব্যাংক সে মনে করে সারা বছর ধরে খুব সুন্দর পারফর্ম করেছে, তার বেশ কিছু খরচ হয়েছে, বেশ কিছু তার আর্নিং হয়েছে, সবকিছু হিসাব নিকাশ করে বছর শেষে দেখলো কি তার প্রফিট হয়েছে মনে করেন 1000 কোটি টাকা। সরকার বলছে তুমি 1000 কোটি টাকা প্রফিট করছো না, এই কর্পোরেট বডি তুমি যে প্রফিট করেছে প্রফিটের উপর থেকে 35% এত পরিমাণ বা তার থেকে বেশি এই টাকাটা তুমি আমাকে দিয়ে দিবা। তখন ব্র্যাক ব্যাংকের এই যে প্রফিটের থেকেই কিন্তু নিয়ে সরকারকে দিতে হচ্ছে, এইটা সে আর কাউরের উপরে চাপাতে পারছে না, ডিরেক্টলি তার পকেট থেকেই ওই প্রফিটের থেকে নিয়ে টাকাটা দিয়ে কিন্তু সরকারকে দিতে হচ্ছে। দ্যাটস ওয়াই এই ট্যাক্সটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এরকম আরো অনেক ধরনের ডিরেক্ট ট্যাক্স আছে, যেমন ধরেন হোল্ডিং ট্যাক্স। আপনার এলাকায় দেখবেন যে মিউনিসিপ্যালিটিস থেকে আপনার উপর ইম্পাসাইজ করছে, বলছে যে এই অমক নাম অমক 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 হোল্ডিং নাম্বার এত, এই ট্যাক্সটা দিতে হবে, ওই আপনাকেই দিতে হচ্ছে, আপনি ওটা আর কারোর উপর চাপাতে পারছেন না। এরকম অনেক ধরনের ট্যাক্স আছে যেগুলো কিনা সরাসরি সরকার যার উপরে চার্জ করবে তাকেই দিতে হচ্ছে, সেগুলোকে আমরা বলছি ডিরেক্ট ট্যাক্স। এবার আসি ইনডিরেক্ট ট্যাক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে আমি এক্সাইজ ডিউটি, ভ্যাট এবং ট্যারিফ সবগুলো নিয়ে একটু ডিসকাস করবো। এই জায়গাটা কিন্তু একটু কমপ্লেক্স। এমন দেখেন প্রথমে আসে হচ্ছে ভ্যাট নিয়ে।
ভ্যাট হচ্ছে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা সারাদিন ভ্যাট ভ্যাট নাম শুনি, কিন্তু দেখেন এই ভ্যাট কনসেপ্টটা আমাদের অনেক ক্লিয়ার না। একটু মনে রাখবেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে আপনি যে প্রোডাক্টটা কনজিউম করছেন বা যে সেবাটা আপনি ফাইনালি গ্রহণ করছেন, একদম শুরুর স্টেজে সোর্সিং থেকে শুরু করে আপনার হাতে আসা পর্যন্ত যতগুলো হাত বদল হয়েছে এবং ওই হাত বদলের সময় যে ভ্যালু এডিশন হয়েছে, ওই অ্যাডেড ভ্যালুর উপরে সরকার যে চার্জ করছে সেটাকে আমরা বলছি ভ্যাট। কি আমি জানি এই যে আমি কথাটা বললাম একটু জটিল লাগছে, তার আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। যেমন ধরেন আমি চায়নার কথা বলি। চায়নাতে ধরেন একটা প্রমিনেন্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ধরেন শাওমি। শাওমি কি করছে, ধরেন একটা মোবাইল তৈরি করবে। এই মোবাইল তৈরি করার জন্য তার কিছু অ্যাক্সেসরিজ এবং র মেটেরিয়ালস প্রয়োজন। সে কোনো একটা সাপ্লায়ার ঠিক করে বলছে যে এই অ্যাক্সেসরিজ র মেটেরিয়ালস গুলো এগুলো তুমি আমাকে সাপ্লাই করো। সাপ্লায়ার নিজের কাছে তো নাই, সে কি করছে অন্য বিভিন্ন জায়গা থেকে সে সোর্সিং করছে। সে বিভিন্ন জায়গা থেকে র মেটেরিয়ালস অ্যাক্সেসরিজ সোর্সিং করছে, তারপর দেখা যাচ্ছে তার খরচ হয়েছে মনে করেন 100 টাকা। তার কত টাকা খরচ হয়েছে? 100 টাকা খরচ হয়েছে। এই যে 100 টাকা তার খরচ হয়েছে, সে কি এই 100 টাকায় শাওমিকে সাপ্লাই দেবে না? সে 50 টাকা যোগ করে 150 টাকায় শাওমি কোম্পানিকে বললো যে এই যে নাও, তোমার যা যা প্রয়োজন এই যে আমি সাপ্লাই দিলাম। এই যে 100 টাকার জায়গায় 150 টাকা, এই যে 50 টাকা সে ভ্যালু কি করলো, তার পণ্যের উপরে অ্যাড করলো। সরকার বলছে যে বিভিন্ন দেশে বিভিন্ন রেট আছে, সরকার বলতেছে কি এই যে ভ্যালু অ্যাড করছে 50 টাকা, এর উপরে তোমার এত% কর আরোপ করলাম। মানে এই যে ভ্যালু অ্যাডেড তার উপর একটা ট্যাক্স ইম্পোজ করলাম, দেওয়া আমাকে নিয়ে নিল, সেটাকে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আবার ধরেন শাওমি কোম্পানি এই যে 150 টাকা দিয়ে র মেটেরিয়াল বা অ্যাক্সেসরিজ গুলো নিয়েছে, সে কি করলো, এগুলোতে সুন্দর করে ম্যানুফ্যাকচার করলো। কি ম্যানুফ্যাকচার করলো? মোবাইল। সে মোবাইল কি করলো, কোন একটা ডিস্ট্রিবিউটরের কাছে দিল। এই যে ডিস্ট্রিবিউটরের কাছে সে কি 150 টাকায় দিবে না, সে যে ম্যানুফ্যাকচার করলো, করার পরে ধরেন সে কিনেছে 150 টাকা দিয়ে, সে এখন কি করবে, সিস্টেম করে সে যখন কষ্ট করে ম্যানুফ্যাকচার করছে, সে তখন দেখা যাচ্ছে 200 টাকায় সেল করলো ডিস্ট্রিবিউটরের কাছে। এই আবার ভ্যালু অ্যাড করলো কত টাকা? 50 টাকা। সরকার বলছে এই তুমি 50 টাকা ভ্যালু অ্যাড করছো, এই যে তোমার ওখান থেকে আমি এত% ট্যাক্স ইম্পোজ করলাম, তুমি আমাকে দাও, তোমাকে দিতে হবে, তোমার ওখান থেকে নিয়ে গেল। একইভাবে ডিস্ট্রিবিউটর যখন খুচরা বিক্রেতা বা রিটেলারের কাছে দিতেছে, ওখানেও কিন্তু সে একটা বেশি দামে বিক্রি করছে। ওই মাঝখানে যে সে ভ্যালুটা বাড়াবে, অ্যাড করবে, তার উপরে সরকার আবার ট্যাক্স নিবে। আবার ফাইনালি ওই যে খুচরা বিক্রেতা, একদম যে ব্যক্তি ফাইনাল যে কনজিউমার, আমার আপনার মতো গ্রাহক, তার কাছে বেচবে, সেখানে কিন্তু সে লাভ করবে, সে কিন্তু কিছু টাকা অ্যাড করবে, ভ্যালু অ্যাড করবে। তখন তার উপরে সরকার আবার কি করবে, যে তোমার কাছ থেকে আমি ইম্পোজ করলাম, তোমার কাছ থেকে এই ভ্যালু অ্যাড করছো, তার উপরে আমি একটা নির্দিষ্ট হারে ট্যাক্স ইম্পোজ করছি, দাও। এই যে ধাপে ধাপে যেখানে ভ্যালু এডিশন হবে এই পণ্যের লাইফ সাইকেলে, তার উপরে গভর্নমেন্ট যে ট্যাক্স ইম্পোজ করছে সেটাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলা হচ্ছে। ভ্যাটটা ইনডাইরেক্ট ট্যাক্স কেন, অলরেডি আমার কোশ্চেন যে এক্সাম্পল দিয়েছি তাতে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলি, দেখেন সরকার যখন কিনা ওই যে সাপ্লায়ারের উপরে ভ্যাট ইম্পোজ করছে, সাপ্লায়ার তো জানে যে ঠিক আছে আমি কিনছি 100 টাকা দিয়ে, আচ্ছা সরকারকে কিন্তু আমার এরকম একটা 15% বা 10% টাকা দিতে হবে। হিসাব করে দেখবে যে কত টাকা আসে, এত টাকা আসে, আমি কত টাকা লাভ করতেছি, এত লাভ করতেছে। সে ওইটাকে যোগ করে 150 টাকায় কিন্তু সে স্বামীর কাছে বিক্রি করছে। তার মানে সেই সরকারের ভ্যাটের টাকাটা কিন্তু স্বামীর উপর চাপিয়ে দিয়েছে। স্বামী আবার ডিস্ট্রিবিউটরের কাছে যখন বিক্রি করবে, সেক্ষেত্রে ও নিজের প্রফিট সাথে ওই যে সরকারের যে ভ্যাট সেটাকে যোগ করে সাম আপ করে কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করবে। আবার ডিস্ট্রিবিউটর কি করবে, তার যে ভ্যাটের টাকা সে আবার চাপিয়ে দেবে কার উপরে, রিটেলারের উপরে। রিটেলার আবার চাপিয়ে দেবে কার উপরে, ফাইনাল যে কনজিউমার তার উপরে। কারণ আপনার আমার বলবো তো, যারা কনজিউমার আছে, ফাইনাল গ্রাহক আছে, আলটিমেটলি ভ্যাটের টাকা ঘুরতে 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 আমার উপরে এসে চেপে পড়বে। সো আশা করি এই যে ভ্যাট কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ডিসকাস করবো হচ্ছে ট্যারিফ নিয়ে। মনে রাখবেন ট্যারিফের সাথে বর্ডারের একটা স্ট্রং রিলেশনশিপ আছে। মানে ট্যারিফ মানে বর্ডার, বর্ডার মানে ট্যারিফ। মানে কোন একটা পণ্য যখন বর্ডার ক্রস করে আরেকটা দেশে যাচ্ছে, অন্য একটা দেশ থেকে নিজের দেশে আসছে, অথবা এক্সপোর্ট বা ইম্পোর্ট যদি কথা বলি, তার সাথে হচ্ছে ট্যারিফের একটা স্ট্রং রিলেশনশিপ আছে। মানে যখন একটা দেশের পণ্য আরেক দেশে যাচ্ছে, অন্য দেশ থেকে পণ্য আরেকটা দেশে আসছে, তখন তার উপরে সরকার কর্তৃক নির্ধারিত যে শুল্ক বা সরকার কর্তৃক নির্ধারিত যে ট্যাক্স, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্যারিফ। তো ট্যারিফ হচ্ছে কোন ক্ষেত্রে হবে, এক্সপোর্টের ক্ষেত্রে অথবা ইম্পোর্টের ক্ষেত্রে বসানো হয়ে থাকে। তো এক্সপোর্টের ক্ষেত্রে সাধারণত আসলে এভাবে ট্যারিফ বসানো হয় না। খুব স্পেসিফিক কিছু পারপাসে যদি খুবই হাইলি রেগুলেট করে করতে চায় কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট, তখন আসলে এক্সপোর্টের উপর ট্যারিফ বসানো হয়। বাট মোস্ট অফ দ্য কেসেসে ট্যারিফটা বসানো হয় হচ্ছে ইম্পোর্টের উপরে। মানে অন্য দেশ থেকে যখন আপনার দেশে পণ্য আসবে, তখন হচ্ছে যে ট্যারিফটা বসানো। এখন ট্যারিফটা ভিন্ন ভিন্ন পারপাসে কিন্তু বসানো হয়। সবসময়ই কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে ট্যারিফ মনে হয় সরকার তার রেভিনিউ জেনারেট করার জন্যই শুধুমাত্র বসায়, এটা কিন্তু ভুল ধারণা।
রেভিনিউ জেনারেট করার জন্য বসাতে পারে, আর অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু সরকার ট্যারিফ বসাতে পারে। যেমন আপনাকে এই ভিন্ন ভিন্ন পারপাস বা উদ্দেশ্যের কারণে এই ট্যারিফকে কিন্তু ভিন্ন ভিন্ন নামে ক্লাসিফাই করা হয়েছে। যেমন ট্যারিফকে যদি আমি ভিন্ন ভিন্ন খুবই প্রমিনেন্ট কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে যেমন দিয়ে দিই, কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কাস্টমস ডিউটি বা যেটাকে বলা হচ্ছে সিডি। এটা হচ্ছে গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রেভিনিউ জেনারেট করা। ওই পণ্যটাকে গভর্নমেন্ট খুব বেশি রেগুলেট করতে চায় না, ওই পণ্যের উপরে গভর্নমেন্টের খুব বেশি বিরক্তি ভাব নাই, কোনো ইস্যু নাই, কোনো রেগুলেশন নাই। সরকারের জাস্ট উদ্দেশ্য হচ্ছে কি যে আমার রেভিনিউ আর্নিংটা বাড়াবো, এই উদ্দেশ্যে যে ট্যারিফটা ইম্পোজ করতেছে বা শুল্কটা ইম্পোজ করতেছে সেটাকে আমরা বলতেছি কাস্টমস ডিউটি, এবং কাস্টমস কর্তৃপক্ষ এটাকে আসলে কি করতেছে, কালেক্ট করছে। এর বাইরে কিছু পারপাসটা একটু মাথায় রাখবে। দেখেন, সাপ্লিমেন্টারি ডিউটি, যেটাকে আমরা বাংলায় বলি সম্পূরক শুল্ক, যদি কিনা সরকার মনে করে যে কিছু কিছু পণ্য আমাদের দেশে নিরুৎসাহিত করা অত্যন্ত জরুরি, যেমন ধরেন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ, গরিব দেশ, এই জায়গাতে রেঞ্জ রোভারের তো আমার খুব বেশি প্রয়োজন নেই, এই জায়গায় তো আমার ল্যাম্বরগিনি গালাডার খুব বেশি প্রয়োজন নাই, এরকম লাক্সারিয়াস গুডস, বা ধরেন এই দেশে অ্যালকোহল বা সিগার বা সিগারেট বাইরের দেশ থেকে আসবে, স্বাভাবিকভাবে সরকার কেন উৎসাহিত করবে? সরকার চাইবে নিরুৎসাহিত করার জন্য। তো সরকার নিরুৎসাহিত করার উদ্দেশ্যে কিছু কিছু সময় এই কাস্টমস ডিউটির অতিরিক্ত কিছু শুল্ক আরোপ করে, সেটাকে আমরা বলছি সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। মানে উদ্দেশ্যটা কি, যে অন্য দেশ থেকে এই ধরনের পণ্য আমি যেগুলো নাম বললাম আসার ক্ষেত্রে এটা সরকার নিরুৎসাহিত করতে চাচ্ছে। এবং ফাইনাল আমি কথা বলবো হচ্ছে রেগুলেটরি ডিউটি নিয়ে। রেগুলেটরি ডিউটি হচ্ছে কি, দেশের মধ্যে খুব ক্রিটিক্যাল কিছু কিছু সময় আছে সরকার অন্য দেশ থেকে কিছু কিছু পণ্য আমদানির ক্ষেত্রে সরকার একটু রেগুলেট করতে চায়। আমি একটা উদাহরণ দিই, জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমাদের দেশে পেঁয়াজের মার্কেটের কথা বলি। ধরেন আমাদের দেশে এমন একটা সময় পেঁয়াজ মৌসুম, বেশ পেঁয়াজ মোটামুটি মার্কেট আছে, বাট স্টিল কিছু শর্টেজ আছে, কিন্তু শর্টেজ খুব বেশি না, অল্প। এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেঁয়াজ আসে, আসুক, সমস্যা নেই, আসুক। কিন্তু আপনি আবার চাচ্ছেন যে খুব অতিরিক্ত পরিমাণে যেন না আসে, আসলে তো আমার কৃষকরা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হবে। তখন আপনি আমদানি অ্যালাউ করছেন, কিন্তু কাস্টম ডিউটির অতিরিক্ত ওই রেগুলেট করার জন্য ইম্পোর্টটাকে কিছু আপনি শুল্ক বসিয়ে দিয়েছেন 5%, 10%, 15%, যাতে করে খুব বেশি পরিমাণে ইম্পোর্ট না হয়। এই যে আমদানিটাকে রেগুলেট করার জন্য আপনি যে ডিউটি ইম্পোজ করছেন, সেটা হচ্ছে বলছি রেগুলেটরি ডিউটি। সো এই হচ্ছে কাস্টমস ডিউটি, তারপরে হচ্ছে যে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি। এই সবগুলো আসলে মাদার টার্ম কি, এদের মাদার টার্ম হচ্ছে ট্যারিফ, আর ট্যারিফের মাদার টার্ম কি হচ্ছে ট্যাক্স। তো ট্যাক্সটাকে যদি ভাগ করেন ইনডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, ভ্যাট নিয়ে তো আলোচনা করছি, ইনডিরেক্ট ট্যাক্স, ট্যারিফ নিয়ে অনেক সময় আমরা কনফিউজ থাকি, এই ট্যারিফ নিজে একটা ইনডিরেক্ট ট্যাক্স। একদম শেষে আমি আলোচনা করবো এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নিয়ে। এক্সাইজ ডিউটির যদি হিস্ট্রি দেখেন, আপনার মনে করবেন 1642 সালে, মানে 1642, ওই সময় ইংল্যান্ডে একটা সিভিল ওয়ার হয়। এই সিভিল ওয়ার হয়েছিল, এটা হচ্ছে রাজা, ওইখানকার যে কিং এবং রাজাপন্থী যে সমস্ত গ্রুপ ছিল তাদের সাথে ওখানে পার্লামেন্ট বা পার্লামেন্টের মেম্বার যারা ছিল তাদের পন্থী একটা গ্রুপ ছিল। এই দুই গ্রুপের মধ্যে বিশাল সিভিল ওয়ার হয়েছে। তখন 1643-তে গিয়ে ওই যে পার্লামেন্টারিয়ান যারা আছে তাদের সৈন্য সামর্থ্য এবং তাদেরকে ফাইন্যান্স করার উদ্দেশ্যে তারা কি করে একটা ডিউটি ইম্পোজ করে দেশের ভিতরে যে সমস্ত লিকুইড বা অ্যালকোহল বা বেভারেজ প্রোডাকশন কোম্পানি আছে বা এই পণ্যগুলো আছে তার উপরে একটা আলাদা ডিউটি স্বল্প সময়ের জন্য ইম্পোজ করে। তো তখন এটার নাম দেয় কি এক্সাইজ ডিউটি, তারা নাম দেয়। এখন বলতে পারেন এক্সাইজ ডিউটি নামটা কেন দিলে এরকম, কারণ কি দেখেন ওই সময় যে দেশের বর্ডার পাস করি বিদেশ থেকে যে সমস্ত লিকুইড মদ যা কিছু আসতেছে সেগুলোকে অলরেডি নাম দেওয়া হয়েছে, কিন্তু কি নাম দেওয়া হয়েছে, এদের কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। তো এটাকে একটু ডিফারেন্সিয়েট করে ওরা তখন কি বললো আবগরি এক্সাইজ ডিউটি, এবং এটার পিছনে আরো ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আছে, সেটা আজকে ডিসকাস করছি না, সেটাকে আমরা বলেছি, ওরা বলছে কি এক্সাইজ ডিউটি। তো এক্সাইজ ডিউটি কিন্তু মূলত এই যে লিকুইড বা যে লাক্সারিয়াস গুডস গুলো আছে, মদ টদ, ঠিক আছে, এই ধরনের কিছু সিন প্রোডাক্টস, এই প্রোডাক্টস গুলোর উপরে হিস্ট্রিক্যালি প্রথম এক্সাইজ ডিউটি ইম্পোজ করা হয়। তো মোটামুটি এখনো গ্লোবালি এই ধরনের প্রোডাক্ট ডোমেস্টিক্যালি যেগুলো জেনারেট হচ্ছে সেগুলোর উপরে আসলে এক্সাইজ ডিউটি ইম্পোজ করে। বাট অনেক দেশ এই নাম দিয়ে কি করছে, এটাকে একটু এক্সপ্যানশন করেছে। যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু শুধুমাত্র লোকালি যে এই ধরনের প্রোডাকশন যারা হচ্ছে গুডস এর উপরেই যে শুধুমাত্র এই এক্সাইজ ডিউটি ইম্পোজ করছে তা কিন্তু নয়।
আপনি দেখেন ব্যাংকে যখন টাকা রাখেন, আপনার টাকা দেখবেন যে এরকম একটা নির্দিষ্ট পরিমাণ 5 লাখ 10 লাখ ক্রস করলে 150 টাকা 500 টাকা বছর শেষে কিন্তু দেখবেন ব্যাংক কেটে নিতেছে। মানে ব্যাংকের উপরে বলছে কি, তোমার যে অ্যাকাউন্টস গুলো আছে যেগুলোতে এই পরিমাণ টাকা হিট করবে, তুমি ওখান থেকে একটা এক্সাইজ ডিউটি কেটে নিবা, সরকার বলছে। তখন ব্যাংক কি করে, আপনার কাছ থেকে কেটে নিয়ে আবার সরকারকে দিয়ে দেয়। ওই যে ব্যাংক বাইপাস করে দিল আপনার উপরে, সো এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স, বাট ওইটা হচ্ছে এক্সাইজ ডিউটি। মানে এই যদিও অনেক আসলে ইকোনমিস্ট বলে যে না, এটা আসলে নামটা এক্সাইজ ডিউটি না হয়ে ব্যাংকের ক্ষেত্রে ট্রানজেকশনের ক্ষেত্রে বলছে এটার নাম ট্রানজেকশন রেট ডিউটি দিলে জিনিসটা একটু ইজি হতো। বাট হোয়াট এভার, আমাদের দেশে একটু এক্সটেন্ডেড ভার্সন হয়ে যাওয়ার কারণে এক্সাইজ ডিউটি নিয়ে আমাদের ভিতরে কনফিউশন হয়ে যায়। মনে রাখবেন, গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে যে কি মদ, সিগারেট, এই ধরনের কিছু নিষিদ্ধ পণ্য যেগুলা, সেগুলো পণ্যের উপরে ডোমেস্টিক্যালি যে ধরনের ডিউটি ইম্পোজ করা হয়, সাধারণত অতিরিক্ত যে ডিউটি, ভ্যাট ট্যাক্স, এগুলোরও বাইরে গিয়ে সেটাকে বলা হচ্ছে যে কি এক্সাইজ ডিউটি। বাট আমাদের দেশে কিছু এক্সটেন্ডেড ভার্সন আছে, যেমন ট্রানজেকশনের ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু কিছু এক্সাইজ ডিউটি বলে দেয় বাজেটের সময়, যেগুলো এই রেটে আরোপ করা হবে। সেই মোটামুটি এক্সাইজ ডিউটি। সো আমাদের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন। ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে এক্সাইজ ডিউটি, ভ্যাট, এটা নিয়ে আমি আলোচনা করেছি, পাশাপাশি ট্যারিফ নিয়ে আলোচনা করেছি। এবং ট্যারিফের ভিতরে আবার কাস্টমস ডিউটি, সিডি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং রেগুলেটরি ডিউটি নিয়ে আলোচনা করেছি। আরো বিভিন্ন ধরনের ডিউটি হতে পারে, যেমন ধরা গেছে অ্যান্টি কাউন্টারভেলিং ডিউটি, তারপর অ্যান্টি ডাম্পিং ডিউটি। এই বিষয়গুলো নিয়ে আরেকটা ক্লাসে আলোচনা করব। তো আশা করি মোটামুটি আমাদের ট্যাক্স, ভ্যাট, ডিউটি, ট্যারিফ, এইগুলোর জায়গাতে যে কনফিউশন গুলো ছিল, এইটা আজকে আমাদের মনে হয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।